প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর ৬২ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আলোচনার পর তোমাদের বই থেকে পদার্থের বৈশিষ্ট্য, বিশেষত গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য অংশটুকু পড়ে দেখো কি বলা হয়েছে। এরপর নিজেদের ধারণা আবার ঝালাই করে দেখো তোমাদের মতের পরিবর্তন হয়েছে কিনা। ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করে দেখো। একবার ভেবে দেখো, কোনো আবর্জনার গন্ধ পাচ্ছ মানে সেই আবর্জনার কিছু কণা আসলে সত্যি সত্যি তোমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার বলো তো। নোংরা আবর্জনা কেন নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত আর ময়লার ডাস্টবিন কেন ঢেকে রাখা উচিত সে বিষয়ে আশা করি আর কারো কোনো সন্দেহ নেই। মাত্রই আমরা যে খাবার পচে যাওয়ার কথা আলাপ করলাম, খাবারের এই পরিবর্তন কি ভৌত নাকি রাসায়নিক পরিবর্তন? তুমি একটু ভেবে দেখো তো, ক্লাসের বাকিদের কি মনে করছে আলোচনা করে দেখো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, খাবারের এই পরিবর্তন কি ভৌত নাকি রাসায়নিক পরিবর্তন? তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, খাবার পচে যাওয়ার ফলে যে পরিবর্তন হয় তা রাসায়নিক পরিবর্তন। ক্লাসের বাকিরা সবাই একই মতামত প্রকাশ করেছে। সেশনের শুরুতে যে গ্লাসে পরীক্ষা করতে রেখে দিয়েছিলে ভুলে যাওনি তো? আধা ঘন্টা হয়ে গিয়েছে নিশ্চয়ই। এখন আরেকবার গ্লাসের তাপমাত্রা নিয়ে আগের ছকে নিচের সারির তাপমাত্রা লেখো। এটা অলরেডি আমরা আগের সেশনে লিখে ফেলেছি। এবার ছকটা ভালো করে দেখো। তোমার দল যে রেকর্ড নিয়েছে তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো তো। অন্য দলগুলোর সাথে তোমাদের পাওয়া ফলাফলের পার্থক্য আছে? থাকলে কতটা? লক্ষ্য করো, এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমার দল যে রেকর্ড নিয়েছে তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখেছি। অন্যান্য দলগুলো থেকে প্রাপ্ত ফলাফল আমাদের দলের ফলাফলের কাছাকাছি, তেমন পার্থক্য নেই। ফলাফলের পার্থক্য বেশি হয়ে থাকলে তোমাদের প্রক্রিয়া ও তাপমাত্রা রেকর্ড কখন করেছে তা তুলনা করে দেখো। প্রক্রিয়ার পার্থক্য আছে কি? যদি থেকে থাকে তাহলে মিলিয়ে দেখো, সিদ্ধান্ত নাও কোন প্রক্রিয়া বেশি যৌক্তিক। প্রয়োজনে প্রক্রিয়ার পরিবর্তন করে আরেকবার তাপমাত্রা নিয়ে দেখতে পারো। গ্লাসের তাপমাত্রা কি এখনো পরিবর্তিত হচ্ছে নাকি একই রকম আছে? কেন? তোমাদের ছকের গ্লাসের পানির তাপমাত্রা যে উঠানামা রেকর্ড পেয়েছো তার পিছনে কারণ কি? রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাবার সাথে এই ঘটনার কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? পুরো ব্যাপারটা নিয়ে নিজের দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নাও। অন্যান্য দলের সাথে আলোচনা করে দেখো বাকিদের কি মত। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। প্রশ্নের সমাধান হবে, আমরা জানি প্রত্যেকটি পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে। আমাদের গ্লাসের পানির তাপমাত্রা বরফ দেওয়ার আগে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, কারণ বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পানি থেকে গ্রহণ করে, ফলে গ্লাসের পানির তাপমাত্রা কমে যায়। আধা ঘন্টা গ্লাসটা রেখে দেবার পর তাপমাত্রা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই আধা ঘন্টায় পরিবেশের তাপমাত্রা গ্লাসের পানির চেয়ে বেশি থাকায় পরিবেশের তাপমাত্রা কমে এবং গ্লাসের পানির তাপমাত্রা বাড়ে। তাপের এই প্রবাহকে বলা হয় পরিবহন। হ্যাঁ, রান্না করা খাবার
ঠান্ডা হয়ে যাবার সাথে এই ঘটনার সম্পর্ক দেখতে পাচ্ছি। রান্না করা খাবার একই প্রক্রিয়ায় ঠান্ডা হয়ে যায়। এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলে এটা কোন ধরনের পরিবর্তন, ভৌত নাকি রাসায়নিক? এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলাম এটা ভৌত পরিবর্তন। আমাদের চারপাশে ঘটতে থাকা বিভিন্ন বস্তুর যেসব পরিবর্তন আমরা দেখি তার মধ্যে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন তোমরা কি এখন তা বলতে পারবে? যেমন ধরো, কাঁচকলা আমরা সবজি হিসাবে খাই, পাকার পর সেটা আবার মজার এক ফল, তার স্বাদ, রং, গন্ধ সবই তখন পাল্টে যায়। এটা কোন ধরনের পরিবর্তন? কিংবা লোহার জিনিস অনেক দিন খোলা রাখলে যে মরচে ধরে যায় সেটাই বা কোন ধরনের পরিবর্তন? দলে আলোচনা করে দেখো তোমাদের অভিজ্ঞতা থেকে এরকম কতগুলো ভৌত ও রাসায়নিক পরিবর্তন তোমরা লিপিবদ্ধ করতে পারো। এই লিপিবদ্ধ করার জন্য এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকে বাম পাশের কলমে ভৌত পরিবর্তনগুলো লিখতে হবে এবং ডান পাশের কলমে রাসায়নিক পরিবর্তনগুলো লিখতে হবে। চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। ভৌত পরিবর্তন: ১. পানি ফুটানো, ২. বরফ গলানো, ৩. শরবত তৈরি, ৪. কাঁচ ভাঙা, ৫. পানি ও বালি মেশানো, ৬. কোকের ক্যান দোমড়ানো, ৭. কাগজ ছিঁড়ে ফেলা, ৮. মোম গলানো ইত্যাদি। রাসায়নিক পরিবর্তন হলো: ১. লোহায় মরিচা পড়া, ২. খাবার রান্না করা, ৩. কাঁচকলা পাকানো, ৪. ফল পচে যাওয়া, ৫. দুধ টকে যাওয়া, ৬. কাঠ পোড়ানো, ৭. পাতায় সালোক সংশ্লেষণ, ৮. ব্যাটারির ব্যবহার ইত্যাদি। পিকনিক তো হলো, দেখলে সবাই মিলে রান্নাবান্না করে কত মজার কাজ। সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো একবার ভেবে দেখো। নিশ্চয়ই তোমাদের অনেকের বাসাতেও বাবা মাকে রান্নাঘরে কাজ যে সাহায্য করো। রান্নাবান্নার মতো একটি জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর থেকে সে কথা আর বলে দিতে হবে না। এখানে আরেকটি ছক আছে, লক্ষ্য করো। বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরগুলো বসিয়ে দাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আশপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করনি? দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে যা এখন খুঁজে বের করো তো। তো চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। আশপাশে কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি? তোমার উত্তর, ভৌত পরিবর্তন হলো কাঁচ ভাঙা, পানি ও বালি মেশানো, কোকের ক্যান দোমড়ানো, কাগজ ছিঁড়ে ফেলা। রাসায়নিক পরিবর্তন হলো পাতায় সালোক সংশ্লেষণ, লোহায় মরিচা পড়া, কাঠ পোড়ানো, ব্যাটারির ব্যবহার। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো। ভৌত পরিবর্তন হলো মাছ কাটা, মাংস কাটা, সবজি কাটা, গ্যাসের চুলা জ্বালানো ইত্যাদি। আর রাসায়নিক পরিবর্তন হলো খাবার রান্না করা, দুধ টকে যাওয়া, ফল পচে যাওয়া, কাঁচকলা পাকানো ইত্যাদি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 64 পৃষ্ঠার বাড়ির কাজ থেকে
বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।